শুভ সকাল সবাইকে। আজ 17 মে 2 জ্যৈষ্ঠ শনিবার। আজকের সকালের বিশেষ খবর হলো 21 জুন থেকে শুরু গাঁও পঞ্চায়েত গঠন। 2.5 বছরের আগে পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে অনাস্থা নয়, সিদ্ধান্ত ক্যাবিনেটের। অপারেশন সিন্দুর তো ট্রেলার, সময় এলে পুরো সিনেমা। এবার ভুজ এয়ারবেসে দাঁড়িয়ে হুঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের। বিধায়ক খলিলকে হেনস্থা, 3 বিক্ষুব্ধকে শোকজ প্রদেশ কংগ্রেসের। জেলা কমিটি গঠন করল তদন্ত কমিটি। অক্টোবর থেকে সুলভ মূল্যে মিলবে ডাল, চিনি, লবণ। 1313 কম্পিউটার শিক্ষকের বেতন বেড়ে 20,000, ক্যাবিনেটের সিদ্ধান্ত। বিয়ের 3 মাসের মাথায় বধূর রহস্য মৃত্যু। আলগাপুর হাইলাকান্দি জল সরবরাহ প্রকল্প হিমঘরে, তীব্র পানি জল সংকটে জনগণ। এবং সর্বশেষ খবরটি হলো ভাষা শহীদ স্টেশন নামকরণে শীঘ্রই পদক্ষেপ করবে সরকার, আশায় সাংসদ পরিমল। এবারে শুনুন বিস্তারিত খবর। 21 জুন থেকে নতুন পঞ্চায়েত গঠনের প্রক্রিয়া শুরু হবে। শুক্রবার ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুমোদন লাভের পর নতুন গাঁও পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ গঠনের দিন ঠিক করা হয়েছে। ক্যাবিনেটের অনুমোদন ক্রমে 21 জুন থেকে 10 জুলাইয়ের মধ্যে রাজ্যের 2192টি গাঁও পঞ্চায়েত গঠন হবে। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। তিনি বলেন, 21 জুন থেকে 10 জুলাই রাজ্যের 2192টি গাঁও পঞ্চায়েতের প্রথম সভা অনুষ্ঠিত হবে। প্রথম সভায় সরকারের কর্তৃত্বশীল অফিসারের উপস্থিতিতে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ এবং গাঁও পঞ্চায়েত সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত করা হবে। পঞ্চায়েত গঠনের সংরক্ষণ নীতি প্রযোজ্য হবে। পরে 21 জুনের আগে সংশ্লিষ্ট জেলা শাসক পঞ্চায়েতের প্রথম সভার দিন ধার্য করে নোটিফিকেশন জারি করবেন। রঞ্জিত দাস আরো জানিয়েছেন, সুস্থির পঞ্চায়েত ব্যবস্থা গঠনের লক্ষ্যে 2.5 বছরের আগে পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না বলেও সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। 2.5 বছর পর কেবল একবারই অনাস্থা আনা যাবে। একইভাবে 11 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে রাজ্যের 181টি আঞ্চলিক পঞ্চায়েত গঠনের প্রক্রিয়া শুরু হবে। 181টি আঞ্চলিক পঞ্চায়েতে 2192 জন সদস্যের মধ্যে 2188 জন সদস্য নির্বাচিত হয়েছে। 4টি কেন্দ্র খালি রয়েছে। 2188 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের মধ্যে বিজেপির 1261 জন, কংগ্রেসের 481 জন, অগপ 184, ইউডিএফ 64, রাইজর দল 17, তৃণমূল কংগ্রেস 4, এজেপি 3, আম আদমি পার্টি 1 ও নির্দল 173 জন সদস্য নির্বাচিত হয়েছে। অন্যদিকে রাজ্যের 27 জেলার জেলা পরিষদ গঠন প্রক্রিয়া শুরু হবে 21 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে। ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠন প্রক্রিয়া 30 জুলাইয়ের মধ্যে সম্পন্ন করা হবে। 1 আগস্ট থেকে নতুন পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হবে বলে জানান মন্ত্রী। পঞ্চায়েত গঠনের দিনক্ষণ ধার্য হলেও পঞ্চায়েত সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি, জেলা পরিষদ সভাপতি কে হবেন তা ঠিক হয়নি। এ নিয়ে গ্রামে গ্রামে চর্চা অব্যাহত। পঞ্চায়েত নির্বাচন অরাজনৈতিক করা ও সরাসরি পঞ্চায়েত সভাপতি নির্বাচন বাতিল করায় পঞ্চায়েত স্তরে গুড়া কেনাবেচার বাজার জমে উঠেছে বলে নানা প্রান্ত থেকে খবর পাওয়া চলছে। পরবর্তী খবরটি হলো অপারেশন সিন্দুর তো ট্রেলার, সময় এলে পুরো সিনেমা। এবার ভুজ এয়ারবেসে দাঁড়িয়ে হুঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের। অপারেশন সিন্দুর তো শুধু ট্রেলার ছিল, পাকিস্তান তার চরিত্র না বদলালে পুরো সিনেমা দেখবে বিশ্ব। এবার গুজরাটের ভুজ এয়ারবেসে দাঁড়িয়ে পাকিস্তানকে আবারও শাসালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে তার আশঙ্কা, IMF এর ঋণে বিধ্বস্ত সন্ত্রাসী লঞ্চপ্যাডগুলো পুনর্নির্মাণের চেষ্টা করবে পাকিস্তান। তাই পাকিস্তানকে ঋণের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত IMF এর। গতকাল শ্রীনগর এয়ারবেসে গিয়ে জওয়ানদের সঙ্গে দেখা করে অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানিয়েছিলেন রাজনাথ। 24 ঘন্টার মধ্যে শুক্রবার সকালে তিনি পৌঁছে গেলেন গুজরাটের ভুজ বায়ুসেনা ঘাঁটিতে। এখানে জওয়ানদের সম্বোধন করতে গিয়ে পাকিস্তানকে ফের সতর্ক করে দেন তিনি। গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈষ্ণব উপত্যকায় নৃশংস হামলা চালিয়েছিল লস্কর জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জেনে গুলিতে জাজরা করে দিয়েছিল 25 পর্যটককে। তাদের বাঁচাতে গিয়ে প্রাণ যায় এক কাশ্মীরি যুবকের। নিহতদের স্ত্রীদের জঙ্গিরা বলেছিল, যাও গিয়ে মোদিকে বলো। এই হামলার 15 দিনের মাথায় সন্ত্রাসবাদীদের মুখ্যম জবাব দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6 মে মাঝরাতে জঙ্গিদের আতুরঘর পাকিস্তানে আঘাত হানে ভারতীয় সেনা। পাল্টা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় পাকিস্তান। তাদের ড্রোন হামলা প্রতিহত করে ভারতের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের মারে বিধ্বস্ত হওয়ার পর আক্রমণ থামানোর আর্জি জানিয়েছিল পাকিস্তান। তারপর সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বন্ধ করার প্রতিশ্রুতির বিনিময়ে ইসলামাবাদের মিনতিতে সাড়া দেয় দিল্লি।
10 মে সম্মতি জানানো হয় সংঘর্ষ বিরতির। 12 মে জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী জানিয়েছিলেন পাকিস্তান ভারতের ক্ষমতা টের পাওয়ায় হামলা থামানোর আর্জি জানিয়েছিল। ওরা প্রতিশ্রুতি দিয়েছে নিজেদের এহেন কর্মকাণ্ড বন্ধ রাখার। তারপরে আমরা সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছি, তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আমরা আপাতত এই অভিযান স্থগিত রেখেছি। আজ সেই কথা মনে করিয়ে দিয়ে রাজনাথ বলেন, ভারত কি কি করতে পারে অপারেশন সিন্দুর শুধু তার ট্রেলার। এই অভিযান বন্ধ হয়ে যায়নি। সঠিক সময় এলে আমরা বিশ্বকে গোটা সিনেমা দেখাবো। পাকিস্তান যদি ফের উস্কানিমূলক কোনো কাজ করে তাহলে কঠোরতম শাস্তি পাবে। আমরা কিছু সময়ের জন্য পাকিস্তানকে নজরে রাখছি। যদি ওরা নিজেদের স্বভাব বদলায় তাহলে ভালো, না হলে ভয়ঙ্কর ফল ভুগতে হবে। ভারতের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে পাকিস্তানকে সাবধান করে এদিন রাজনাথ বলেন, ব্রাহ্মস মিসাইলের ক্ষমতা পাকিস্তান বুঝে গিয়েছে। আমাদের দেশে একটা কথা খুব বলা হয়, দিনের তারা দেখিয়ে দেওয়া। ভারতের তৈরি ব্রাহ্মস মিসাইল পাকিস্তানকে রাতের অন্ধকারে দিনের আলো দেখিয়ে দিয়েছে। অপারেশন সিন্দুরে ভারতীয় জওয়ানরা যে শক্তি ও সাহসিকতার পরিচয় দিয়েছে, বুজ এয়ারবেসে গিয়ে তার ভূয়সী প্রশংসা করেন রাজনাথ সিং। ভারতের অভিযানে বাহওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছিল। নিহত হয়েছে জৈশী প্রধান মাসুদ আজহারের পরিবারের 14 সদস্য। কিন্তু এটাই যে শেষ নয়, সে কথাই বুঝিয়ে দিলেন রাজনাথ সিং। অপরদিকে জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে $100 কোটি ঋণ মঞ্জুর নিয়ে ফের সরব হয়েছেন রাজনাথ সিং। বলেন, IMF পাকিস্তানকে অর্থ সাহায্য করছে মানে পরোক্ষে সেই সন্ত্রাসবাদকেই মদত দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রীর সাফ কথা, পাকিস্তানকে যে কোনো ধরনের সাহায্য করার অর্থ সরাসরি সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য করা। ওরা সন্ত্রাসবাদী পরিকাঠামো পুনর্নির্মাণের জন্য মাসুদ আজহারকে অর্থ সাহায্য ঘোষণা করেছে। ভারত চায় নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক আন্তর্জাতিক অর্থ ভান্ডার। পাকিস্তানের অর্থনীতির কোমর ভেঙেছে বহু আগেই। গত কয়েক বছর ধরে IMF এর ঋণের উপর টিকে রয়েছে শাহবাজ শরীফের দেশ। সেই ধারা অব্যাহত রেখে ভিক্ষার ঝুলি নিয়ে ফের IMF এর কাছে যায় ইসলামাবাদ। তবে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে যাতে এই ঋণ না দেওয়া হয় তার জন্য স্পষ্ট যুক্তি দেওয়া হয় ভারতের তরফে। অভিযোগ করা হয় অতীতেও একাধিকবার ঋণ নিয়েছে পাকিস্তান, তবে সেই অর্থ তারা সঠিক কাজে ব্যবহার করেনি। সরাসরি সন্ত্রাসবাদে অর্থ যোগানোর আশঙ্কা প্রকাশ করে ভারত জানায়, এই অর্থ পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে অপব্যবহার করতে পারে। ফলে এই ঋণ কোনোভাবেই দেওয়া উচিত নয়। ঋণের অর্থের অপব্যবহার হবে বলেও ভারতের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়। কিন্তু ভারতের আপত্তি উড়িয়ে পাকিস্তানের জন্য $100 কোটি ঋণ মঞ্জুর করেছে IMF। অনেকে এর নেপথ্যে আমেরিকার হাত দেখছে। শ্রীনগর থেকেও IMF এর ঋণ প্রসঙ্গে ক্ষোভ ব্যক্ত করেছিলেন রাজনাথ। আজ আবারও তার গলায় একই অভিযোগ। আগামী দিনে আন্তর্জাতিক মহলেও এ নিয়ে সরব হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ। পরবর্তী খবর, অক্টোবর থেকে সুলভ মূল্যে মিলবে ডাল, চিনি, লবণ। 1313 কম্পিউটার শিক্ষকের বেতন 20,500। রাজ্যের 1313 জন পার্ট টাইম কম্পিউটার শিক্ষকের বেতন বেড়ে হচ্ছে 20,000 টাকা। ডক্টর বাণীকান্ত কাকতি কম্পিউটার সাক্ষরতা প্রকল্পের অধীনে কর্মরত পার্ট টাইম কম্পিউটার শিক্ষকদের বেতন 14,000 থেকে 20,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার ক্যাবিনেট বৈঠকে এই বেতন বৃদ্ধির অনুমোদন জানানো হয়। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। তিনি বলেন, অক্টোবর মাস থেকে প্রযোজ্য হবে এই বর্ধিত বেতন। সেই সঙ্গে তাদের চাকরির কার্যকাল 60 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা, আপন ঘর, আপন বাহন প্রকল্পের সুবিধাও লাভ করবেন এইসব পার্ট টাইম কম্পিউটার শিক্ষক। ক্যাবিনেট বৈঠকের আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে পেগু বলেন, খাদ্য সুরক্ষা আইনের অধীনে অক্টোবর মাসে নির্বাচিত জেলায় সুলভ মূল্যে ডাল, চিনি ও লবণ সরবরাহ করা হবে। বাকি জেলায় চালু হবে নভেম্বর থেকে। ডাল, চিনি ও লবণের মূল্য ধার্য করা হয়েছে। রেশন কার্ডের মাধ্যমে সুবিধা প্রাপকরা ডাল প্রতি কেজি 69 টাকা, চিনি প্রতি কেজি 38 টাকা ও লবণ প্রতি কেজি 10 টাকায় লাভ করবেন। ডাল, চিনি ও লবণের প্যাকেটের ব্যবস্থা করা হবে। রাজ্যের দুগ্ধ উৎপাদন ব্যবস্থাকে প্রাণবন্ত করে তুলতে রানীতে অবস্থিত ফার্ম ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের 20 বিঘা জমি আমুলকে লিজ প্রদান করার সিদ্ধান্তকে ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে। আমুল দৈনিক 1 লক্ষ লিটার দুগ্ধ উৎপাদনের জন্য মিল্ক প্রসেসিং উদ্যোগ স্থাপন করবে। অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনে আমুল রাজ্য সরকারের সঙ্গে 75 কোটি টাকার বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করে। পরবর্তী খবর, বিধায়ক খলিলকে হেনস্থা, 3 বিক্ষুব্ধকে শোকজ প্রদেশ কংগ্রেসের। বক্তৃতা চলাকালীন সংবর্ধনা সভায় দর্শক আসন থেকে তেড়ে ফুড়ে মঞ্চে উঠে কাঠিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে আচমকাই থামিয়ে দিয়েছিলেন 3 কংগ্রেস সদস্য। বৃহস্পতিবার দলীয় অনুশাসন ভেঙে এমন পদক্ষেপ করায় এই 3 জনকে শোকজ করেছে প্রদেশ কংগ্রেস কমিটি।
শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল শুক্রবার সংবাদ মাধ্যমে এই খবর জানিয়েছেন। শোকজ করা হয়েছে কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, শরফুল আলম চৌধুরী এবং ইকবাল হোসেন বাবুইয়াকে। বুধবার নোটিশ ধরিয়ে দিয়ে 3 জনকেই 24 ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। 24 ঘন্টার মধ্যে জবাব না দিলে এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অভিজিৎ বলেন, বিষয়টি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার সঙ্গে তার কথা হয়েছে। দলীয় অনুশাসন ভেঙে দলকে যারা বদনাম করেছেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। জেলা কংগ্রেস সভাপতি সাহ বলেছেন, দলের অনুশাসন ভঙ্গ করলে কংগ্রেসে কাউকেই রেহাই দেওয়া হবে না, তিনি সাধারণ কর্মী হন বা বিধায়ক। তিনি জানান, 15 মের সংবর্ধনা অনুষ্ঠানে দলের ওই 3 কর্মী কেন এমন আচরণ করলেন বিষয়টি তদন্ত করতে 3 সদস্যের কমিটি বানিয়ে দেওয়া হয়েছে। দলের সহ সভাপতি সুজন দত্ত, সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার এবং আইনজীবী আলী রাজা উসমানীকে নিযুক্তি দিয়ে বানানো হয়েছে তদন্ত কমিটি। কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রয়োজন বোধে অনুশাসন ভঙ্গকারীদের সাসপেন্ডও করা হতে পারে। তবে অনুশাসন ভঙ্গ করা নিয়ে কড়া মনোভাব দেখালেও পাশাপাশি অভিজিৎ বলেছেন, ওই দিনের সংবর্ধনা সভার ঘটনাকে কিছু মিডিয়া অতিরঞ্জিত করে দেখিয়েছে, সবাই কোনো মারপিট হয়নি। পঞ্চায়েতে কংগ্রেসের উত্থান দেখে শঙ্কিত হয়ে পড়েছে শাসক দল বিজেপি। ফলে দলের একটি সুন্দর সংবর্ধনা সভাকে বানচাল এবং বন্ডুল করার উদ্দেশ্য নিয়ে কেউ কেউ এসেছিলেন। কংগ্রেস সদস্যরা পঞ্চায়েত নির্বাচনে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের ভূমিকার প্রসঙ্গ তুলে এগিয়ে এসে শুধু প্রতিবাদ করেছিলেন, কোনো ধরনের মারামারি করেননি। কিন্তু যা ঘটেছে তাতে অতিরিক্ত রং দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। জেলা সভাপতি আরো জানান, সংবর্ধনা সভায় যারা প্রতিবাদ করেছেন তারা সহ ঘটনাটি নিয়ে দলের অন্য কোনো সদস্য যাতে মিডিয়ায় বা সমাজ মাধ্যমে মুখ না খুলেন, দলে এই নির্দেশ জারি করা হয়েছে, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনে যারা দল বিরোধী কাজ করেছেন এবং গোপনে কাজ করেছেন বিজেপির হয়ে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় দলকে হেয় প্রতিপন্ন করে যেসব কংগ্রেসী পোস্ট দিচ্ছেন বা মন্তব্য করছেন, ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও। পরবর্তী খবরটি হলো, বিয়ের 3 মাসের মাথায় বধূর রহস্য মৃত্যু। বিয়ের 3 মাসের মধ্যেই রহস্য মৃত্যু গৃহবধূর। ঘটনাটি সংঘটিত হয়েছে বাজারিছড়া থানার গোপালপুর গ্রামে। জানা গেছে, নববধূর নাম কঙ্কিতা বৈদ্য, বাবার বাড়ি নিলাম বাজারে। স্বামীর নাম পলাশ বৈদ্য। পলাশ এবং ককনার সামাজিকভাবে বিয়ে হয় গত ফাল্গুন মাসে। সবকিছু ঠিকঠাক চললেও বিয়ের পর থেকে দাম্পত্য জীবনে কলহ চলছিল। শুক্রবার রাত 7টা নাগাদ বাড়ির লোকদের অনুপস্থিতিতে শয়নকক্ষের সিলিং ফ্যানে তার ফাঁস টানানো দেহ উদ্ধার হয়। খবর পেয়ে তদন্তে নামে বাজারিছড়া পুলিশ। এসআই প্রভাকর চৌধুরী দলবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে এ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তী খবর, আলগাপুর হাইলাকান্দি জল সরবরাহ প্রকল্প হিমঘরে, তীব্র পানীয় জল সংকটে জনগণ। বিভাগীয় উদাসীনতা ও হাইলাকান্দির স্থানীয় বিধায়কের অকর্মণ্যতায় 10 বছরেও চালু হলো না বহু প্রতীক্ষিত বৃহত্তর আলগাপুর হাইলাকান্দি জল সরবরাহ প্রকল্প। জল নির্মল পরিযোজনার অধীনে প্রায় 140 কোটি টাকা ব্যয় করে এই প্রকল্প গ্রহণ করা হলেও আজও তা সম্পূর্ণ হয়নি। এই মেগা প্রকল্পটির লক্ষ্য ছিল আলগাপুর ও হাইলাকান্দি বিধানসভা এলাকার অন্তর্গত 14টি গাঁও পঞ্চায়েতের 75টি গ্রামের হাজার হাজার বাসিন্দাকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা। কিন্তু গত 1 দশক ধরে এই প্রকল্প নির্মীয়মান অবস্থাতেই থেকে গেছে। ফলে বর্তমানে ওইসব গ্রামের চরম জল সংকট দেখা দিয়েছে। এই 140 কোটি টাকার প্রকল্প ঝুলে থাকায় জল জীবন মিশনের অন্যান্য প্রকল্পগুলিও ওই এলাকায় রূপায়ণ করা সম্ভব হয়নি। এতে আলগাপুর সহ আশেপাশের এলাকার এক অভাবনীয় পরিস্থিতির মুখোমুখি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়ে বলেন, প্রকল্পের আওতায় হাউস কানেকশন দেওয়ার নামে হাইলাকান্দির জনস্বাস্থ্য কারিগরি বিভাগ প্রতিটি পরিবারের কাছ থেকে 450 টাকা করে আদায় করেছিল। কিন্তু আজ পর্যন্ত সেই অর্থ কোথায় গেল তার কোনো হদিশ নেই। দিল্লির একটি কোম্পানি মেসার্স এনভারোটেক প্রাইভেট লিমিটেড এই প্রকল্পের নির্মাণ কাজের ঠিকা পেয়েছিল, কিন্তু 10 বছর পেরিয়ে গেলেও কাজ সম্পূর্ণ করতে না পারায় এখন ওই সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করার দাবি জানানো হয়। পাশাপাশি হাউস কানেকশনের জন্য প্রাপ্ত অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন আলগাপুরের বাসিন্দারা। এদিকে হাইলাকান্দির জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্বীকার করেছেন, বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় নির্মীয়মান এই মেগা প্রকল্প কবে চালু হবে তা তিনি স্পষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে প্রকল্পটি চালু না হওয়ায় কয়েকটি গ্রামের নিচ দিয়ে যাওয়া আন্ডারগ্রাউন্ড পাইপলাইন বর্তমানে ভেঙে পড়েছে। এগুলোর মেরামতি না করে জল সরবরাহ কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রকল্প চালু ও ক্ষতিপূরণমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন আলগাপুর ও হাইলাকান্দির সাধারণ মানুষ।
পরবর্তী খবরটি হলো ভাষা শহীদ স্টেশন নামকরণে শীঘ্রই পদক্ষেপ করবে সরকার, আশায় সাংসদ পরিমল। জটিলতা কাটিয়ে শীঘ্রই শিলচর স্টেশনের নামকরণ হবে ভাষা শহীদ স্টেশন। 19-এর প্রাককালে এমনটাই আশা ব্যক্ত করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বরাকের আওয়াজ সংগঠনের ডাকে 19-এর প্রাককালে বহুভাষিক ঐক্যের মিছিলে অংশ নেন পরিমল বাবু সহ বেশ কিছু বিজেপি নেতা। সেখানেই সাংসদকে ভাষা শহীদ স্টেশন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার এরই মধ্যে অনুমোদন দিয়েছে। নামকরণ নিয়ে কোনো আপত্তি আছে কিনা জানতে চাওয়া হয়েছিল স্থানীয় বিভিন্ন সংস্থা সংগঠনের কাছে। হয়তো সেখান থেকেই কোনো বিরূপ মন্তব্য গেছে, তাই অল্পের জন্য আটকে আছে এই নাম পরিবর্তন। তবে সাংসদ পরিমল আশা প্রকাশ করেন, খুব শীঘ্রই রাজ্য সরকার এ নিয়ে গঠনমূলক পদক্ষেপ করবে। পরিমল বাবু এও জানান, কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে দেশের প্রত্যেক মানুষের মাতৃভাষাকে সমমর্যাদা দিয়ে চলেছে। শুক্রবার বিকেলে বরাকের আওয়াজের আয়োজনে 19-এর মহামিছিল শুরু শিলচর রাঙ্গিরখাড়ি নেতাজি পয়েন্ট থেকে। এতে অংশ নিয়েছে শিলচরের প্রায় 20টি সাংস্কৃতিক সামাজিক বিভিন্ন স্কুলের পড়ুয়া সহ বিভিন্ন ভাষাভাষীর মানুষ। হাতে প্লেকার্ড, বর্ণমালার প্লেকার্ড ও মুখে মুখে বাংলা ভাষা জিন্দাবাদ স্লোগানে শহর কাঁপিয়ে তুলেন তারা। মিছিলটি গান্ধীবাগ শহীদ স্মৃতিসৌধের সম্মুখে এসে শেষ হয়। বরাকের আওয়াজের কর্মকর্তারা জানান, সংগঠনের পক্ষে এদিন একই সময়ে শিলচর সহ বরাকের হাইলাকান্দি ও শ্রীভূমিতে 19-এর মহামিছিল অনুষ্ঠিত হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।